এই কাহিনী হলো কেরালার একটা ছোট্ট গ্রামের, যেখানকার প্রত্যেক লোক খেতে শস্যের বদলে নারকেলের গাছ করত। সান্দ, এই যে সান্দ, আরে সকাল সকাল কোত্থেকে এলে? তোমাকে দেখতেই পাই না। আসলে আন্না, আমার শরীরটা খারাপ ছিল। আরে কি হয়েছে তোমার শরীরের আবার? কালকে রাত্রে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, আর ভিজে কাপড় পরেই শুয়ে পড়ি তো, আর যখন সকালে উঠি তখন দেখলাম যে পুরো শরীরে ব্যথা হচ্ছে। আরে ভালো করে শরীরের খেয়াল রেখো, আর বৃষ্টিতে এত বেশি ভিজো না। আরে আন্না, তুমি তো জানোই যে আমাদের গ্রামে কত বৃষ্টি হয়। একটু আগে তুমি রোদ দেখছো, তারপরই হঠাৎ করে আকাশে মেঘ চলে আসবে, আর তারপরেই বৃষ্টি শুরু। আরে সেই জন্যই তো তোমাকে এই কথাটাই আমি সবাইকে বলি, যে বেশি রোদ থাকলে পরেও বাড়ি থেকে বেরুলে বৃষ্টির সাথে ছাতাটা রাখা উচিত। কখন যে মেঘ চলে আসবে কেউ জানে না, এই ব্যাপারে কোনো কারোর ধারণাই নেই। আচ্ছা আমাকে বলো তো, তুমি আজকে সারাদিনে কি কি করলে? আরে কি আর করব, নারকেলের গাছ লাগাতে গিয়েছিলাম। তা তুমি কি করছো? নতুন নতুন চারা লাগাচ্ছ? কালকে শরীর ঠিক হয়ে গেলি কাল থেকে কাজ শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে, আমার কাছে কয়েকটা চারা রয়েছে, তুমি কাজে লাগিয়ে নিও। কালকে সকালে এসে আমার কাছ থেকে নিয়ে নিও। ঠিক আছে আন্না। আন্না নিজের বাড়ির দিকে চলে যায়। যাই গিয়ে একটু জমিটা আমি দেখে আসি যে কত চারা লাগানো যাবে। সন্ধু নিজের ক্ষেতের দিকে রওনা হলো, যেখানে রাস্তায় সে দেখতে পায় নারায়ণীকে। এখন শরীর কেমন আছে সন্ধু? আন্না বলছিলেন যে তোমার শরীর একটু খারাপ আছে। হ্যাঁ, এখন একটু ঠিক আছি। তা তুমি কোত্থেকে আসছো? বাবার সাথে খেতে গাছের রোপাইয়ের জন্য গেছিলাম। আমিও তো জমির দিকে এগোচ্ছি, ওই একটু দেখে নি যে কত চারা ওখানে লাগাতে হবে। আচ্ছা, আরে হ্যাঁ, বাবা বলেছিল যে যখন তোমার নিজের পাকা বাড়ি হবে না তখন তোমার সাথে আমার বিয়ে করিয়ে দেবেন, নয়তো বাবা আমার সম্বন্ধ অন্য জায়গায় খুঁজে নেবেন। তুমি গিয়ে বাবাকে বলো যে আমি খুব চেষ্টা করছি, ঠিক আছে? আর এই বছরের শেষ সময় পর্যন্ত আমার নিজের একটা পাকা বাড়ি হয়ে যাবে, তাই অন্য কোনো সম্বন্ধ দেখার দরকার নেই। এইটুকু বলে সন্ধু নিজের ক্ষেতের দিকে চলে যায়, আর নারায়ণী নিজের বাড়ির পথে চলে যায়। নারায়ণীর কথার পর এখন সন্ধু একটু চিন্তিত হয়ে উঠল। তারকে এখন তাড়াতাড়ি পাকা বাড়ি বানাতেই হবে। এই বছরে যদি নিজের পাকা বাড়ি না করতে পারি তাহলে নারায়ণীকে আমি বিয়েও করতে পারবো না। এই বছর আমাকে কঠোর পরিশ্রম করে অনেক নারকেল গাছ লাগাতে হবে। সন্ধু খেতে চলে যায় আর মাপ নিয়ে চলে আসে যে ও কত কত দূরে গাছের রোপণ করতে পারবে। বাড়ি ফেরার পর সে খাবার বানায় আর খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। কালকে সকালে তাড়াতাড়ি উঠে জমিতে যেতে হবে, সেই জন্য আমি এখন তাড়াতাড়ি ঘুমাই। সন্ধু প্রদীপ নিভিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ও তাড়াতাড়ি উঠে পড়ে আর গাছ নেওয়ার জন্যে আন্নার বাড়িতে চলে যায়। আন্না, ও আন্না, আমি এসেছি, নারকেলের চারাগুলো দিয়ে দাও। আরে ভেতরে এসো ভাই, আমি ভেতরে একটু জল খাবার খাচ্ছি, তুমি একটু জল খাবার খেয়ে নাও, তারপরে নিয়ে যেও চারা। না আন্না, আমার দেরি হয়ে যাবে। আরে ভেতরে এসো না, লজ্জা পাচ্ছ কেন? তাড়াতাড়ি এসো ভেতরে। এই নাও মা, ওকে একটু জল খাবার বাইরেও দিয়ে এসো। ভেতরে তো আসবেই না। ঠিক আছে বাবা। সরোজিনী একটা থালায় ইডলি, বড়া আর চাটনি নিয়ে বাইরে আসে আর সন্ধুকে খেতে দেয়। এই নাও দাদা, জল খাবার খেয়ে নাও। আর জল খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ খেয়ে নেওয়ার পর আন্নাও বাইরে চলে আসেন। হয়ে গেল জল খাবার, চলো আমি তোমাকে নারকেলের চারাগুলো দিয়ে দিই, চলো। আন্না সন্ধুকে নারকেলের গাছ দিয়ে দেয় আর সন্ধু সেই গাছগুলোকে নিয়ে নিজের ক্ষেতে রোপণ করে দেয়। এবারে অনেক পরিশ্রম করতে হবে আমাকে, তাহলেই পাকা বাড়ি তৈরি করার পয়সা জোগাড় করতে পারবো। সন্ধু গাছ রোপণ করার পর তার গোড়ায় ছোট্ট ছোট্ট গর্ত করে তার মধ্যে খাদ আর জল ঢেলে দেয়, যাতে সেগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন সন্ধু প্রত্যেক দিন নিজের খেতে যায় আর গাছে জল দিতে শুরু করে। নারকেলের গাছ তো বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে, এবারে অনেক নারকেল বিক্রি করব। কিছুদিনের মধ্যেই সব গাছেই নারকেল চলে আসে। ট্রাকওয়ালারা এসেছে নারকেল কেনার জন্য, চলো তাড়াতাড়ি চলো, গাছ থেকে নারকেলগুলো পারবে, চলো যাও। না না, এবারে আমি ট্রাকওয়ালাদেরকে নারকেল বিক্রি করব না। ওরা আমাদের থেকে 10 টাকায় মাত্র একটা নারকেল কেনে, আর শহরে গিয়ে দোকানে ওরা একটা নারকেল 50 টাকায় বিক্রি করে দেয়। একটা নারকেলে মাত্র পুরো 40 টাকা লাভ করে ওরা। আরে সেটাই তো বলছি, সারা বছর পরিশ্রম করব আমরা, আর লাভ করবে ওই মাঝখানে লোকগুলো। আর এমনিতেও এই বছরে আমার বেশি পয়সার দরকার রয়েছে, কারণ পাকা বাড়ি বানাতে হবে। আমার মেয়ের বিয়ে তো
আমি ভাবছিলাম যে আমি শাহুকারের কাছ থেকে কিছু পয়সা নিয়ে নেব, কিন্তু এবার আমিও শহরে গিয়ে নারকেল বিক্রি করব, তাহলে ধার নেবার কোনো প্রয়োজন পড়বে না। আন্না আর সন্ধু দুজনই নিজের ক্ষেতে হয়ে যাওয়া নারকেল ভেঙে দেয় আর বস্তায় ভরে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, যার কারণে দুজনের কাছেই ভালো টাকা চলে আসে। পয়সা জমা করে সন্ধু নিজের একটা পাকা বাড়ি বানিয়ে নেয় আর আন্না নিজের মেয়ে সরোজিনীর বিয়ে করিয়ে দেয়। এবার আমি পাকা বাড়িও বানিয়ে ফেলেছি। নারায়ণীর বাবার সাথে এবার বিয়ের কথা আমাকে বলতেই হবে। সন্ধু নারায়ণীর বাড়িতে যায় আর নিজের বিয়ের প্রস্তাব দেয়। পাকা বাড়ি বানানোর কারণে এখন নারায়ণের বাবা ওদের দুজনের বিয়ের জন্য সহমতি দেন। আরে এত জোরে বৃষ্টি হচ্ছে কেন? সন্ধু দেখতে পায় যে তার গ্রামে খুব দ্রুত মুষলধার বৃষ্টি হতে শুরু করেছে আর দেখতে দেখতেই বৃষ্টির জল জমা হতে শুরু করে। এখন কি করব? কালকে বিয়ের দিন আর আজ এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো গ্রামে জল ভরে গেছে। আগে নিজের বাঁচার কথাটা ভাবো, বুঝেছো? বন্যায় বাড়ি ডুবতে বসেছে। আরে আমরা বেঁচে থাকলে যে কোনো দিন বিয়েটা করতে পারি। আস্তে আস্তে বৃষ্টি আরও দ্রুত হতে থাকে আর সময় কাটতে শুরু করে। বন্যার জল বাড়ির ভেতরেও যেতে শুরু করে দেয় আর বাড়ি ভাঙতে শুরু করে। আরে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও বাচ্চা, আমাদের বাড়িও মনে হচ্ছে ভেসে যাবে। তাড়াতাড়ি মন্দিরে চলো। আন্না নিজের মেয়েকে নিয়ে মন্দিরে চলে যায়, যেখানে সমস্ত গ্রামবাসীরা শরণ নিয়েছিল। মন্দির এমনিতে তো গ্রামের নিচু অবস্থাতেই ছিল, কিন্তু তা সত্ত্বেও বন্যার জল ওখানে ঢুকতেই পারছিল না। এসো, আমার হাতটা ধরো, জল কিন্তু বেরিয়েই চলেছে। সন্ধু নিজের প্রাণ নিয়ে নারায়ণী আর তার বাবাকে নিয়ে মন্দিরে পৌঁছে যায়। এখন সমস্ত গ্রামবাসীরা বন্যার জল কম হওয়ার অপেক্ষা করতে থাকে। আস্তে আস্তে বৃষ্টি কম হয়ে যায়, কিন্তু গ্রামবাসীদের বাড়ি জলের কারণে ভেঙে গেছিল, সেই জন্যে সমস্ত লোকেরা বেঘর হয়ে যায়। আমি অনেক কষ্ট করে নিজের একটা পাকা বাড়ি বানিয়েছিলাম, আর আজকে সেই বাড়িটা আমার চোখের সামনে ভেসে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমাদের সবার বন্যায় ভেসে গেল। তোমার শুধু একারই ক্ষতি হয়নি, ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা সবাই এখনো পর্যন্ত বেঁচে রয়েছি। ঠিকই বলেছো তুমি আন্না, বেঁচে আছি এটাই যথেষ্ট। বাড়ি তো আমরা আবার বানিয়ে নিতে পারবো। তক্ষুনি ওখানে নারায়ণী আর তার বাবা চলে আসে। এখন তো আমার কাছে কাঁচা বাড়িটাও আর নেই, তাহলে কি এবার আর নারায়ণের সাথে আমার বিয়েটা আপনি দেবেনই না? না বাবা, এমন ব্যাপার নয়। তুমি হলে খুবই পরিশ্রমী ছেলে, আজ নয়তো কালকে তোমার বাড়ি তুমি বানিয়েই নেবে। আর আমি তো খুব খুশি যে আমি তোমার মতন একজন পরিশ্রমী জামাই পেয়েছি, যিনি আমাদেরকে এই বিপদের সময়ে আমাদেরকে আশ্রয় দিয়েছেন। এসো, ওনাকে ধন্যবাদ জানাই। সমস্ত গ্রামবাসীরা এখন মন্দিরের উঠোনে একত্রিত হয় আর আয়াপ্পা দেবের পুজো অর্চনা করে। হে প্রভু, আমাদের সবাইকে আপনি আপনার বাড়িতে শরণ দিয়েছেন, সেই জন্য আমরা সবাই গ্রামবাসীরা আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। কিন্তু আমরা আর কতদিন এখানে থাকব? হে প্রভু, আমরা পরিশ্রম করে আবার বাড়ি তো তৈরি করতে পারি, কিন্তু বন্যাতে তো আমাদের জমিও শেষ হয়ে গেছে। এখন আপনি আমাদেরকে পথ দেখাতে পারবেন। তক্ষুনি খুব দ্রুত গতিতে হাওয়া চলে আর মন্দিরের প্রাঙ্গণে লেগে থাকা একটা নারকেলের গাছ খুব জোরে নড়তে শুরু করে। তার থেকে একটা বড় নারকেল নিচে পড়ে যায় আর তার দুটো টুকরো হয়ে যায়। ওই নারকেলটা দেখতে দেখতেই একটা বড় গ্রামে পরিবর্তিত হয়, যেখানে সমস্ত লোকেদের জন্য একটা একটা বাড়ি আর ক্ষেতও তৈরি হয়ে যায়। প্রভুর জয় হোক। আমরা সবাই জানি যে আমাদের জমির ওপরে আর গ্রামের ওপরে জাদু করে দিয়েছেন। এখন সমস্ত লোকেরা নিজের জন্য একটা একটা বাড়ি নিয়ে নেয় আর তাতে থাকতে শুরু করে। নারকেলের দ্বারা তৈরি হওয়া এই গ্রামে চারদিকে উঁচু উঁচু দেয়াল ছিল, যাতে কখনো বন্যাও চলে আসে, তাহলে বন্যার জল গ্রামে না আসতে পারে। এবারে আমি নারকেলের সাথে সাথে নিজের জমিতে সবজিও চাষ করব। নারায়ণীর বাবা নারায়ণী আর সন্ধুর বিয়ে খুব ধুমধাম করে করিয়ে দেন, যেখানে সমস্ত গ্রামবাসীরা সামিল হয়। একটা গ্রামে অর্জুন আর নবীন নামের দুজন ভাই থাকত। অর্জুনের আর্থিক স্থিতি নিজের ভাই নবীনের থেকে
অনেক দুর্বল ছিল। একদিন গ্রামের প্রধানের সাথে নবীন নিজের ভাইয়ের দোকানে যায়। আরে কেমন আছো ভাই অর্জুন? ওই ঠাকুরের দয়ায় চলে যাচ্ছে দাদা। আরে তোমার বয়স আমার থেকে মাত্র 6 মাসের ছোট। আমরা দুজন একসাথে বাসনের ব্যবসা শুরু করেছিলাম, তাই না? কিন্তু দেখো তুমি একবার, আজকে আমি কোথায় চলে গেছি আর তুমি কোথায় এসে গেছো। আরে এই সবই তো ঈশ্বরের খেলা দাদা। এটা সত্যি যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। কখনো কখনো আমার বাচ্চার বউকে খাওয়াতে আমার কষ্ট হয়, কিন্তু আমার কথাটা বিশ্বাস করো দাদা, এই সত্ত্বেও আমার পরিবারের লোকজন খুবই খুশি রয়েছে। ঈশ্বরের কাছে আমাদের কোনো নালিশ নেই। আরে আমি হলাম তোর বড় দাদা রে অর্জুন। তোর এই আর্থিক দুরবস্থা দেখে আমার খুবই খারাপ লাগে রে ভাই। আমি আমার বাচ্চাগুলোকে ভালো স্কুলে দেখছি, পড়াশোনা করছে, কিন্তু আর তোর বাচ্চাগুলো তোর সাথে দোকানে কাজকর্ম করছে, সেটা দেখার পরে আমার মনে সত্যি খুব কষ্ট হয় রে ভাই। আরে আমি হলাম তোর বাবার মতন, তাই না? তুমি একদম ঠিক কথা বলেছো দাদা। বড় দাদা তো একেবারে বাবার মতনই হয়। তুমি আমার জন্য এতটা ভেবেছো, এটাই তো আমার কাছে যথেষ্ট, তাই না? আরে তোকে আমি কতবার বলেছি যে তুই তোর ওই ভাঙাচোরা বাড়িটা ছেড়ে আমার বাড়িতে চলে আয় থাকার জন্য, তাই না? আরে তোর ওই ভাঙাচোরা বাড়িতে না পাখা আছে, না কুলার আছে, এমনকি ঢাকা দেওয়ার মতন একটা ভালো চাদরও নেই তোর। আরে না 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 দাদা, না, তোমার উপর আমি বোঝ হতে চাই না, বুঝেছো তো? আমি তোমাকে বললাম না যে আমার পরিবারের লোকজন ভালো আছে, আর এই ব্যাপারে ঈশ্বরের কাছে কোনো নালিশ আমি করতে চাই না গো। আরে অর্জুন দেখ, আমি হলাম তোর বড় দাদা, তোর তো ভালোর জন্যই বলবো, তাই না? তো ওই ভাঙাচোরা বাড়িটা যে জমির ওপরে রয়েছে না, সেই জমিটা একেবারে হাইওয়ের ধারেই তো রয়েছে, তাই না? আজকালকার দিনে হাইওয়ের ধারে যে জমির দাম খুব ভালো মতন পাওয়া যায় রে। আর আমার চেনা পরিচিত লোকজন আছে, তুই যদি বলিস তাহলে যে কিনবে তার সাথে কথা বলতে পারি। তুই তোর ওই ভাঙাচোরা বাড়ির জন্য ভালো দাম পেয়ে যাবি, বুঝলি? আর সেই পয়সা দিয়ে তুই একটা নতুন ব্যবসা শুরু করতে পারবি রে, আর একটা অন্য বাড়িও কিনতে পারবি তুই। নবীনের কথা শুনে অর্জুন খুব গভীর চিন্তায় পড়ে যায়। তক্ষুনি নবীনের পাশে দাঁড়িয়ে থাকা গ্রামের প্রধান হাসতে হাসতে বলেন, নবীন একদম ঠিক কথা বলছে ভাই। আরে আজকালকার দিনে এমন বদদাদা তুমি কোথায় পাবে যে নিজের ভাইয়ের জন্য এত ভাবে, তাই না? নবীনের মন প্রাণ খুবই ভালো গো, তোমাকে নিয়ে খুব চিন্তা করে সে। আমি জানি যে তোমার জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। তুমি না হয় আরো কয়েকটা দিন ভাবো, তারপর বুঝে শুনে বলো। প্রধানমশাই একদম ঠিক কথা বলছে অর্জুন। আর যতদিন পর্যন্ত তুই তোর বাড়িতে আরামসে থাকতে পারবি, আর এমনিতেই আমরা দুজন ভাই, তাই না? আর এমনিতেই বিয়ের আগে তো আমরা দুজন একসাথেই থাকতাম, ঠিক কি না? আমাকে ভাবার জন্য আমাকে আর একটু সময় দে না দাদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু বেশি সময় নিস না ভাই, তাহলে জমির যে কিনবে সে কিন্তু অন্য জমি কিনে ফেলতে পারে। এইটুকু বলে নবীন প্রধানের সাথে ওখান থেকে চলে যায়। আসলে নবীন একটা লোভী ব্যক্তি ছিল। তার চোখ ছিল অর্জুনের জমির ওপর অনেক আগের থেকে। আর অর্জুন একটা খুব সোজা সরল ব্যক্তি ছিল, যে নিজের ভাইয়ের খুব সম্মান করত। নবীন ভাগাভাগির সময়ই সম্পত্তিতে অনেক রকমের গন্ডগোল করেছিল। তার বেইমানির কারণে অর্জুন আর নবীনের বাবাই জানতো, কিন্তু অর্জুনকে বলার আগেই ও এই পৃথিবী থেকে চলে যান। এবার নবীনের চোখ অর্জুনের সেই বাড়ির উপরে ছিল, যেটা হাইওয়ের পাশে একটা কুটিরের মতো ছিল। রাস্তাতে প্রধান নবীনকে বলে ওঠে, তা নবীন, তোমার কি মনে হয় অর্জুন কি তোমার কথা শুনবে? আরে আমি আমার ছোট ভাইকে খুব ভালো করে চিনি প্রধান মশাই। ও হচ্ছে 1 নম্বরের মূর্খ মানুষ। ওর ওই মূর্খতার কারণেই তো নিজে আজ পর্যন্ত বড়লোক হয়নি। আর ওই বোকাটা তো এটাও জানে না যে ওর ভাগের সম্পত্তি আমি কত চালাকি করে ওর থেকে নিয়ে নিয়েছি। এই ব্যাপারে শুধুমাত্র তোমার বাবাই তো জানতো, তাই না? একদম ঠিক কথাই বলেছেন প্রধান মশাই। বাবা তো নবীনকে এই কথাগুলো বলার জন্যই যাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ করে ওনার শরীরটা খারাপ হয়ে যায়, আর তারপর থেকে উনি মারা যান। তাতে কি হয়েছে? আচ্ছা, অর্জুনের জমিটা তুমি লুট করার পরে কি ওর দোকানটাও তুমি তুলে নেবে ভাবছো? আর অন্ততপক্ষে দোকানটা তোর জন্য ছেড়ে দাও। যদি দোকানটা ওর কাছ থেকে কেড়ে নেবে, তাহলে অর্জুন যে না খেতে পেয়ে মরবে, পরিবার যে পথে বসবে ওর। দেখুন প্রধান মশাই, আমি হলাম ব্যবসায়ী, সব সময় আমি আমার নিজের লাভটাই তো দেখব। এই মুহূর্তে ওর জমিটা বিক্রি করলেই আমার লাভ হবে। এমনিতে ওর জমিটা বিক্রি করে তো লাখ লাখ টাকা তুমি পেয়েই যাবে। ওর মধ্যে থেকে অর্জুনকে তুমি কত দেবে? আরে পাগল হলেন প্রধান মশাই? ওকে আমি কানাকুড়ি কিছুই দেবো না। আরে কয়েকদিন নিজের বাড়িতে রেখে ওকে হুমকি দিয়ে বাইরে বের করে দেবো। হ্যাঁ, আর আপনি তো জানেনই যে অর্জুন কিচ্ছু করতেও পারবে না।
অন্যদিকে নবীন নিজের বাড়িতে নিজের স্ত্রী রাধাকে এই ব্যাপারে পরামর্শ করতে লাগে। যদি এই বাড়িটা বিক্রি করে দেব তখন আমরা থাকবো কোথায়? আরে তুমি চিন্তা করছো কেন রাধা? দাদা তো বললো যে আমাকে অনেক দিন পর্যন্ত দাদা নিজের বাড়িতে আমাদের থাকতে দেবে। একবার ভেবে দেখো রাধা, ওই পয়সা দিয়ে আমরা নতুন ব্যবসা শুরু করতে পারবো। জানি না কেন কিছু ঠিক মনে হচ্ছে না গো। আরে কিন্তু তুমি তো জানোই যে আমার দোকানে যে বাসনগুলো রয়েছে সেগুলো আমার হাতে তৈরি করা, সেগুলো খুব ভালো তৈরি করতে পারি না, তো বিক্রি করতে আসে না। কতদিন ধরে ব্যবসা করছি আমি। কালকে আমাদের ওই মেয়ের বিয়েটাও দিতে হবে, তাই না? তখন কি হবে বলো তো? কখনো কি এই নিয়ে ভেবেছো তুমি? অর্জুনের কথা শুনে রাধা চুপ হয়ে যায়। পরের দিন অর্জুন নবীনের বাড়িতে পৌঁছে বলে, তোমার সিদ্ধান্তে আমি একেবারে সহমত দাদা। আমি আমার দোকান বিক্রি করার জন্য প্রস্তুত। আমি জানতাম তুই এটাই করবি। তুই একটা কাজ কর, তুই আজকেই কাগজপত্র নিয়ে চলে আসিস। আমি আজকে বিকেলে ওই বিল্ডারের সাথে কথা বলে নিচ্ছি। কালকের মধ্যেই সব পয়সা তুই পেয়ে যাবি ভাই। অর্জুন নিজের পরিবারকে নবীনের বাড়িতে নিয়ে আসে। তার পরিবারকে দেখার পর নবীনের স্ত্রী কামিনী রাগের চোটে নবীনকে বলে, তুমিও না কোন কোন ভিখারিকে এই বাড়িতে নিয়ে এসেছো? ওদের কাপড় চোপড় দেখো, কত নোংরা গো। মনে হচ্ছে যেন 1 বছরের ওপরে একই কাপড় পরে আছে। আরে আস্তে কথা বলো কামিনী। ভুলবশত যদি একবার অর্জুনের কানে তোমার এই আওয়াজ চলে যায় না, তাহলে আমার পুরো প্ল্যান একেবারে ভেস্তে যাবে। কিন্তু তুমি একটা কথা কান খুলে শোনো, আমি এই 3 জনকে বেশি দিন এই বাড়িতে থাকতে দেব না। আরে আস্তে কথা বলো না। আরে 2-3 দিনের মধ্যেই আমি ওদেরকে গলা ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেব, বুঝতে পেরেছো? নবীন খুব চালাকি করে একটা সাদা স্ট্যাম্প পেপারে অর্জুনের মোহর লাগিয়ে নেয়। অর্জুন নিজের ভাইকে খুব ভরসা করত। বিকেলবেলা অর্জুন ওই জমিন লাখ টাকায় ওই বিল্ডারকে বিক্রি করে দেয়। 2 দিন পর যখন অর্জুন নবীনকে বলে, দাদা, এখানে আমরা রয়েছি প্রায় 2 দিন হয়ে গেল। আর সত্যি তো এটাই যে আমি আর আমার স্ত্রী এখানে আমাদের থাকতে অসুবিধা হচ্ছে। তুমি পয়সাটা আমাদেরকে দিয়ে দাও, আমরা অন্য কোথাও চলে যাই। অর্জুনের কথা শুনে নবীন রাগের চোটে ওকে বলে, আরে কিসের পয়সা? কোন পয়সার কথা বলছিস? দাদা, ওই আমার বাড়িটা বিক্রি করেছিলে তুমি, সেটারই তো পয়সা। এই তোমাকে আমি বলতে ভুলে গিয়েছিলাম, শোন। আসলে ব্যাপারটা হলো যে ওই ব্যবসাদার একেবারে ঠকবাজ বেরিয়েছে। ও হাইওয়ের এরকম অনেক জমি লোকদের ঠকিয়ে নিজের নামে করিয়ে নিয়েছে। আর সেই সমস্ত জমি মুম্বাইদের কোনো বড় সড়ো মালিককে দিয়ে দিয়েছে। আর সে দেশ ছেড়ে এখান থেকে পালিয়ে গেছে। নবীনের কথা শুনে অর্জুনের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তার চোখ দিয়ে জল বইতে শুরু করে। কিন্তু দাদা, আমি এখন কোথায় যাবো তাহলে? আরে তুই কোথায় যাবি আমি কি করে জানবো? শোন, তোর ভাগ্যটাই এত খারাপ যে তাতে আমার কি দোষ বলতো? আর শোন, আজকে বিকেলের মধ্যেই তুই তোর বউকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবি, ঠিক আছে? আমার স্ত্রী তোদেরকে সহ্য করতে পারছে না একেবারেই, বলেছে আমাকে। কিন্তু দাদা, আমি কোথায় যাবো দাদা? আমার কাছে তো আর থাকার কোথাও জায়গাও নেই। আরে সেসব আমি জানি না, শুনতে পেলি? ওসব আমি কিচ্ছু শুনতে চাই না। তুই আমার ছোট ভাই, সেই জন্য আমি তোকে 2 দিন থাকতে দিয়েছি এখানে। যদি বিকেলের মধ্যে না চলে যাও তাহলে আমার বউ কিন্তু খুব রাগী। ও আবার তোমাদের দুজনকে বাড়ি থেকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের না করে দেয়, বুঝতে পেরেছিস? তাই ভালোই বলছি, এখান থেকে চলে যা তোরা। অর্জুন কাঁদতে কাঁদতে নিজের স্ত্রী আর মেয়েকে ওখান থেকে নিয়ে যায় আর দোকানে বসে পড়ে। অর্জুন সারা রাত কাঁদতে থাকে। তোমার ভাই আমাদের সাথে খুব খারাপ করেছে। আমি দাদার উপরে কত বিশ্বাস করেছিলাম। চিন্তা করো না গো, নিশ্চয়ই এতে আমাদের জন্য ভগবানের তরফ থেকে কিছু ভালোই হবে। একটা কাজ করো না গো, তোমার বিক্রি এখানে হয় না। তোমার বানানো বাসনপত্র খুবই ভালো, সেই বাসনগুলো শহরে গিয়ে বিক্রি করে দাও না। সাহস মোটেই হারিও না গো। পরের দিন অর্জুন নিজের বউয়ের কথা অনুযায়ী নিজের বানানো বাসন অন্য গ্রামে গিয়ে বিক্রি করতে শুরু করে। অর্জুন এটা দেখে খুব অবাক হয়ে যায় যে তার বাসন একই দিনে সব বিক্রি হয়ে যায়। রাধা, তুমি একদম ঠিক কথাই বলছিলে। আমার হাতের তৈরি বাসন আমাদের গ্রামে বিক্রি হতো না, কিন্তু অন্য গ্রামে তো সমস্ত বাসন বিক্রি হয়ে গেল। এখন আমি খুব পরিশ্রম করব। অর্জুন খুব পরিশ্রম করে নতুন বাসন তৈরি করতে শুরু করে। একদিন অর্জুন নিজের বাসন বিক্রি করে নিজের গ্রামে ফেরত আসছিল। গরম খুব বেশি ছিল। গরমের কারণে
অর্জুন একটা গাছের নিচে বসে পড়ে। তক্ষুনি একজন বুড়ো ব্যক্তি বড় একটা ঝোলা নিয়ে অর্জুনের কাছে এসে বলেন, আচ্ছা, আমি কি এখানে বসতে পারি কিছুক্ষণের জন্য? কেন বসতে পারবেন না বাবা? এই জঙ্গলটা তো সবার, আর এই গাছে আমার নাম থোড়ি না লেখা আছে। আসলে আমার খুব তেষ্টা পেয়েছে ভাই। বুড়ো লোকটার কথা শুনে অর্জুন নিজের বোতল ওই বুড়ো ব্যক্তিকে দিয়ে দেয়। বুড়ো লোকটা এক শ্বাসেই পুরো জল পান করে ফেলে। তুমি খুবই ভালো মানুষ দেখছি। তা তুমি কি কাজ করো? ওই বাসন তৈরি করে গ্রামে বিক্রি করি। অর্জুনের কথা শুনে ওই বুড়ো ব্যক্তির চোখ উজ্জ্বলিত হয়ে ওঠে। ও নিজের ঝোলা খোলে আর অর্জুন দেখতে পায় যে ওই ঝোলার ভেতরে অনেকগুলো বাসন আর একটা বড় কড়াই রাখা আছে। তুমি আমাকে জল খাইয়েছো, তুমি এই কড়াইটা নিয়ে যাও। আমি তোমাকে এই কড়াইটা উপহার স্বরূপ দিতে চাইছি, কারণ এটা কোনো সাধারণ কড়াই নয়। ক্ষমা করে দিও বাবা, আমি আপনার এই উপহার গ্রহণ করতে পারবো না। আমি একজন পরিশ্রমী মানুষ, আর আমি নিজের পরিশ্রমের উপরই বিশ্বাস করি। জীবনে কখনো না কখনো তোমার যদি প্রয়োজন পড়ে, তাহলে তুমি এখানে চলে এসো। আর এমনিতেই খুব শিগগিরই তোমার প্রয়োজন পড়বে। এইটুকু বলে বুড়ো ব্যক্তি ওখান থেকে চলে যায়। আরে আমার তো মনে হতো আমি আমার ছোট ভাইকে একেবারে শেষ করে দিয়েছি, কিন্তু ও তো আবার উন্নতি করছে। হ্যাঁ, আরে তোমার নিজের ছোট ভাইয়ের প্রতি এত সমস্যা কেন বলো তা? কারণ বাবা ওকে ছোটবেলা থেকে আমার চেয়ে বেশি ভালোবাসতো ওকে। আমি ছোটবেলা থেকেই ঠিক করেছি আমি আমার ছোট ভাইকে ঠিক করে দেব। কিন্তু তুমি এখন কিচ্ছু করতে পারবে না। ওর কাছে জমি ছিল, তুমি কেড়ে নিয়ে এসো, আর তোমাকেও কখনো বিশ্বাস করবেই না। কোনো ব্যাপার না, আমি একটা সাদা কাগজে ওর আঙুলের ছাপ নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছেন? কালকে ওর দোকানে গিয়ে আমি ওর দোকান আর বাসনপত্র কবজা করে নেব, তারপর দেখবো ব্যাটা কি করে। পরের দিন নবীন গিয়ে অর্জুনকে ধাক্কা মেরে তার দোকান থেকে বাইরে বার করে দেয় আর তার সমস্ত বাসনও নিয়ে নেয়। অর্জুন কাঁদতে কাঁদতে নিজের পরিবারকে নিয়ে পুরোপুরিভাবে রাস্তায় চলে আসে। ও নিজের পরিবারকে নিয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ে, যেই জঙ্গলে একদিন আগেই সেই বুড়ো ব্যক্তির সাথে দেখা হয়েছিল। অর্জুন সেই গাছের নিচেই বসে কাঁদতে শুরু করে। তক্ষুনি সেই বুড়ো ব্যক্তি অর্জুনের কাছে এসে বলেন, আমি তোমাকে বলেছিলাম না খুব শিগগিরই তোমার প্রয়োজন পড়বে, তাই না? অর্জুন কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা সেই বুড়ো ব্যক্তিকে বলে দেয়। আমি সবকিছু জানি। আমি তোমাকে যে বাসনটা দিতে চলেছিলাম, যদি আমি চাইতাম কালকেই জোর করে দিতে পারতাম, কিন্তু তোমার বড় দাদা এটাও কেড়ে নিত তো। এইটুকু বলে উনি সেই কড়াইটাই অর্জুনের সামনে বার করে রেখে দেন। এই কড়াইটাকে দেখতে পাচ্ছ? এই কড়াইয়ের মধ্যে তুমি মাটির মধ্যে পুঁতে দিও। এর মধ্যে থেকে একটা বাসনের বিশাল বড় গাছ হবে, বুঝেছো? কিন্তু 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 বাবা, এটা কিভাবে হতে পারে? আসলে ব্যাপারটা হলো, এই ধরতির মধ্যে অনেক রহস্য রয়েছে বাবা। যেইভাবে তুমি এই জঙ্গলটা দেখতে পাচ্ছ না, ঠিক সেই রকমই এই ধরতির মধ্যে বাসনের গাছ রয়েছে। আমি তো সেই জঙ্গলেই থাকি। সেই দিন আমি ক্লান্ত হয়ে নিজের জঙ্গলের দিকেই যাচ্ছিলাম, আর তুমি আমাকে জল খাওয়াও, সেই জন্য তোমার সাহায্য করা আমার কর্তব্য। এইটুকু বলে ওই বুড়ো ব্যক্তি ওখান থেকে চলে যায়। অর্জুন সেই বুড়ো ব্যক্তির কথা অনুযায়ী সেই বাসনটাকে মাটিতে পুঁতে দেয়। পরের দিন যখন অর্জুন ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় যে তার সামনে একটা লম্বা বাসনের বৃক্ষ লাগানো আছে, আর সেই কড়াইয়ের আকার অনেক বড় হয়ে গেছিল। অর্জুনের সামনে সেই কড়াইয়ের ভেতরে একটা সুন্দর 3 তালা বাড়ি ছিল। সেই বাড়ির ভেতরে প্রত্যেক জিনিস ছিল, আর ওখানে গার্ডেনও ছিল। সেই গার্ডেনে অনেক ধরনের বাসনের গাছ লাগানো ছিল। দেখলে রাধা, মনে হচ্ছে ওই বুড়ো লোকটা মায়াবী ছিল। ভগবান আমাদের উপর কৃপা করেছেন, উনি আমাদেরকে থাকার জন্য বাড়িও দিয়েছেন। অর্জুন নিজের পরিবারের সাথে সেই কড়াইয়ে বানানো বাড়িতে থাকতে শুরু করে। অর্জুন রোজ বাসন পেড়ে বাজারে বিক্রি করতে যায়। দেখতে দেখতেই অর্জুন একজন ধনী ব্যক্তি হয়ে ওঠে। এই কথাটাই যখন তার ভাই নবীন জানতে পারে, তখন সে খুব ঈর্ষা করে। এবার অনেক হয়েছে।
আমি আমার ছোট ভাইকে আর প্রাণে ছাড়বো না। হ্যাঁ, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি এত নিচে নেমে যাবে এটা আমি ভাবতে পারিনি। আমি এই পথে তোমার সাথে চলবো না। হ্যাঁ, আরে তোমাকে থাকতে হবে না আমার সাথে। আমি আজকে গিয়ে আমার ভাইকে মেরে ফেলবো। নবীন রাগের চোটে সেই জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ে। জঙ্গলে সেই কড়াইয়ের বানানো বাড়ি আর বাসনের গাছ দেখে তার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। নবীন রাগের চোটে সেই বাড়িতে ঢুকে যায় আর তক্ষুনি একটা বড় বাসন তার মাথায় পড়ে যায় আর নবীনের মৃত্যু হয়ে যায়। নবীনের মৃত শরীর দেখে অর্জুনের চোখ দিয়ে জল বইতে শুরু করে। খারাপের সাথে সবসময় খারাপই হয়। তুমি এখন আমার কাছে খারাপ মন নিয়ে এসেছিল, আর ঈশ্বর তোমাকে এই জন্য সাজা দিয়েছে। অর্জুন আজও সেই জাদুই কড়াইয়ের বাড়িতেই থাকে।